বৃষ্টি কমে আসায় দেশের নদ-নদীর পানিও কমতে শুরু করেছে। তবে স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের ১১ জেলার ৫০ লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। কুমিল্লার বন্যার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধভাঙা পানিতে বেড়েছে ২ উপজেলার মানুষের দুর্ভোগ। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এ যেন এক অন্যরকম বাংলাদেশের প্রতিচ্ছবি। স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর শারীরিক শিক্ষা কেন্দ্রে চলছে ত্রাণ সংগ্রহ। আর এতে হাজারো ছাত্র জনতা, শিশু থেকে প্রবীণ সব শ্রেণী পেশা, ধর্মবর্ণ মিলেমিশে যেন একাকার। কেউ দিচ্ছেন স্বেচ্ছাশ্রম, আবার কেউ বা ছুটে আসছেন নিজের সামর্থ্যের সবটুকু নিয়ে পাশে দাঁড়াতে। দীর্ঘ ১ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো মেট্রো রেল। তবে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না। সকাল ৭টা ১০ এবং ৭টা ২০ উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ২ ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকালে আগারগাঁও থেকে উঠে সচিবালয় স্টেশনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজলুল কবির খান। বলেন, শিক্ষার্থী নয়, দুষ্কৃতিকারীরা ২ স্টেশনে হামলা চালিয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এটি রাষ্ট্রদূত ওয়েনের প্রথম সাক্ষাৎ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আগামী বছর বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন হবে। বাংলাদেশ উন্নয়ন প্রকল্পে চীনের অংশীদারিত্ব, কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন এগিয়ে নেওয়া সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়াও ডক্টর ইউনূসকে চীন সফরের আমন্ত্রণ জানাতে পারেন রাষ্ট্রদূত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিবে বিএনপি। রাজনৈতিক দলগুলোতে আস্থার মধ্যে নিয়ে আলোচনা ও সংস্কার কার্যক্রমে অংশগ্রহণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সমন্বয় সরকারের পরিধি বৃদ্ধি করতে হবে। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলার আসামি বিডিআরের বিএডি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আবেদন করা হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে অ্যাডভোকেট আব্দুল আজিজ এই মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিজিবি মহাপরিচালক ও সাবেক সেনাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার আইনজীবী মোশাররফ হোসেন কাজল সহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। এছাড়াও ২০১০ সালের জুলাইয়ে দায়িত্বরত কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এবং কারাগারের চিকিৎসকদেরও আসামি করা হয়েছে। এদিকে ছাত্র জনতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ কয়েকজনকে আসামি করে যাত্রাবাড়ি, উত্তরা পশ্চিম, হাতিরঝিল ও তেজগাঁও থানায় ৬টি মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপকে গ্রেফতার দেখানো হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে আদাবর থানার মামলায় গ্রেফতার করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৫৬ জন আসামি রয়েছেন। অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গত ২২ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মহসিনে আদেশ দেন। রূপগঞ্জের স্কুল ছাত্র রোমান হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন আইনজীবী। শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে নারায়ণগঞ্জের আদালতে তোলা হয়।
1991 সালের জানুয়ারি মাস হতে 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ে সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে রাষ্ট্রপতি কিভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগী, ঘৃণিত, কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করে বা দণ্ড মওকুফ করে দায় মুক্তি দিচ্ছেন তা একজন নাগরিক হিসেবে সবার জানার অধিকার আছে। রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক কোনোরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। ভাইরাসজনিত জুনোটিক রোগ মাঙ্কিপক্স 1958 সালে ডেনমার্কের একটি ল্যাবে বানরের দেহে সর্বপ্রথম শনাক্ত হয় এই রোগ। প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার 11টি দেশে মাঙ্কিপক্স দেখা দিলেও বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা, সিঙ্গাপুর সহ অনেক দেশেই এ রোগের প্রাদুর্ভাব ছড়িয়েছে। তবে মানবদেহে কেন মিলছে এমপক্স, আর বাংলাদেশেই বা কতটা প্রস্তুত এই রোগ নিয়ে? আমিনা হিরাকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিশ্বজুড়ে প্রাণীবাহিত রোগ মাঙ্কিপক্স এখন আরেক আতঙ্কের নাম। জনস্বাস্থ্যে তাই জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় 116টি দেশে মিলেছে মাঙ্কিপক্স বা এমপক্সের অস্তিত্ব। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মতে 2022 সালের শুরু থেকে গত জুলাই মাসের শেষ পর্যন্ত সারা বিশ্বের 116টি দেশে মাঙ্কিপক্সের 99,176 জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন 208 জন। অপরদিকে 2024 সালে আফ্রিকান সিডিসি জানিয়েছে 14,719 জন সন্দেহভাজন এবং 2,822 জনের দেহে এমপক্স শনাক্ত হয়েছে। এদের মধ্যে প্রাণ গেছে 517 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য মতে এমপক্সে আক্রান্ত বানর থেকে ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ সহ পোষা প্রাণীর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে মানবদেহে। তবে মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়ায় এমপক্স। মাঙ্কিপক্স নিয়ে বিস্তারিত তথ্য অনেকেই না জানায় এই রোগ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসক আয়েশা আক্তার। এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এটা এমন না যে রিসেন্টলি পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু 2022 সালে কিন্তু একবার সতর্কতা জারি করেছিল WHO এবং 23 সালে সেটা কিন্তু উঠে নিয়েছিল। আবার 24 সালে কিন্তু এখন জানেন যে অ্যালার্ট জারি করেছে এবং সারা বিশ্বের জন্য। এটা মেনলি আসলে আফ্রিকা দেশগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে বেশি পাওয়া যাচ্ছে, যদিও এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু পাওয়া যায়নি। তারপরেও কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে প্রতিটা হাসপাতাল, জেলা উপজেলা পর্যায়ে কিন্তু আমরা প্রস্তুত আছি। শরীরে ভাইরাস প্রবেশের পর সপ্তাহখানেকের মধ্যেই এমপক্সের নানা লক্ষণ প্রকাশ পায় মানবদেহে। যদি মনে করে তার সিমটম যদি এরকম উপসর্গ দেখা দেয় যে মাথা ব্যথা করছে অথবা জ্বর আসছে অথবা কোনো লিফ নোড ফুলে যাচ্ছে অথবা তার র্যাশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারবে। সবাইকে বলে আতঙ্কিত হবেন না, সতর্ক হবেন, সচেতন হবেন যাতে এই রোগটা কারোর মধ্যে ছড়িয়ে না পড়ে। এমপক্স নিয়ে আতঙ্কিত না হয়ে লক্ষণ থাকলেই দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন ডক্টর আয়েশা আক্তার। বাইরে থেকে আগত কোনো ব্যক্তি যদি শরীরে এরকম জ্বর দেখা দেয় অথবা কোনো ধরনের র্যাশ দেখা দেয় অথবা মাথা ব্যথা, এই টাইপের লক্ষণগুলো দেখা গেলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেয়। সেক্ষেত্রে হটলাইনের সেবাগুলো কিন্তু আমাদের আছে। স্বাস্থ্য অধিদপ্তরে 16263 আইডিসের নাম্বারগুলো আছে, দেওয়া আছে বিভিন্ন জায়গায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা দমন পীড়নের 7 বছর আজ। দিনটিকে রোহিঙ্গারা কালো দিবস আখ্যা দিয়ে রোহিঙ্গা গণহত্যা দিবস হিসাবে পালন করে আসছেন রোহিঙ্গা। সকালে বৃষ্টি উপেক্ষা করে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে হোপ ইজ হোম ক্যাম্পেইন পালন করেছে তারা। হোপ ইজ হোম ক্যাম্পেইন উপলক্ষে আশপাশের ক্যাম্প থেকে সকাল থেকে লোকজন খেলার মাঠে জড়ো হতে শুরু করেন। ক্যাম্পেইন সমাবেশে পুরুষদের পাশাপাশি রোহিঙ্গা নারী, শিশুরাও যোগ দেন। পোস্টার, প্ল্যাকার্ড রোহিঙ্গারা মিয়ানমারের ফিরে যাওয়ার দাবি তুলে ধরেন। রোহিঙ্গা হলের 7 বছর পূর্তি ও রোহিঙ্গা গণহত্যা দিবসের সমাবেশে বক্তব্য দেন রোহিঙ্গা নেতারা। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।